আজকে আমাদের আলোচনা হবে আপনাদের সাথে 88 ধারা, 89 ধারা, 90, 91, 92, 93 ক খ গ এই কড়া ধারা নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। এবং এই ধারার থেকে বিগত সালগুলো অনেক এমসিকিউ হয়েছে, প্লাস প্রশ্ন হয়েছে। সবাই একটু মনোযোগ দিবেন এখানে। তাহলে 88 ধারাটা হচ্ছে ক্রোক। এই ক্রোক কাকে বলে আপনাদের প্রশ্ন হইতে পারে, বা ক্রোক কিভাবে আপনারা তামিল করবেন এই বিষয়ে প্রশ্ন হইতে পারে। তারপরে ক্রোক ব্যক্তির সম্পত্তি কিভাবে প্রত্যাবর্তন করা যায় সেই বিষয়ে প্রশ্ন হইতে পারে, বা ক্রোককৃত সম্পত্তির সাথে যদি নির্দোষ ব্যক্তির সম্পত্তি ক্রোক করা হয় তাহলে সেটার করণীয় কি। আবার ক্রোককৃত ব্যক্তির সম্পত্তি যদি পচনশীল হয় সেটার করণীয় কি, বা ক্রোককৃত ব্যক্তি যদি 6 মাসের মধ্যে ফেরত আসে তাহলে তার সম্পত্তি কি করতে হবে, যদি 6 মাসের মধ্যে না আসে সেক্ষেত্রে কি করতে হবে। তারপর কয় ধরনের সম্পত্তি ক্রোক করা যায়, স্থাবর সম্পত্তি কয় পদ্ধতিতে ক্রোক করা যায়, অস্থাবর সম্পত্তি কয় পদ্ধতিতে ক্রোক করা যায়, রিসিভার কিভাবে নিয়োগ করা যায়। এই টোটাল প্যাকেজটাই হচ্ছে ক্রোকের 88 ধারা। আর পিআরবি হচ্ছে 474 বিধি। আমরা এই 88 ধারা নিয়ে আলোচনা করি। আসলে ক্রোককে নির্দিষ্ট কোনো সংজ্ঞা বলা নাই, তারপরেও আমাদের অনেক ক্ষেত্রে টিকা আসে ক্রোক কি। তাহলে আমরা তো কিছু কথা এখানে লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখি সাধারণত যে আসামির বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি আইনের 68 ধারায় সমন, 75 ধারায় গ্রেপ্তারি পরোয়ানা এবং 87 ধারা মোতাবেক হুলিয়া জারি করার পরও যদি উক্ত আসামি আদালতে হাজির না হয় তখন ওই আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি সরকারি হেফাজতে নেওয়ার জন্য যে আদেশ প্রদান করেন তাকেই ক্রোক বলে। তাহলে আমরা কি পাইলাম? আর যদি এত কিছু না লিখতে পারেন তাহলে আপনি লিখবেন যে আদালতে 87 ধারা মোতাবেক হুলিয়া জারি করার পরে যদি উক্ত আসামি ওই আদালতে হাজির না হয় তাহলে আদালত তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি সরকারি হেফাজতে নেওয়ার জন্য যে আদেশ দেন তাকেই ক্রোক বলে। এটাও যদি না লিখতে পারেন তাহলে যে আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হুলিয়া জারি করার পরে যদি আদালতে হাজির না হয় তাহলে ওই আদালত তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি সরকারি হেফাজতে নেওয়ার জন্য যে আদেশ প্রদান করেন তাকেই ক্রোক বলে। এটা হচ্ছে আমরা লিখবো কত ধারা? 88 ধারা, মানে 88 ধারা। আর পিআরবি হচ্ছে 474 বিধি। আমি কিন্তু প্রত্যেকটা ধারার সাথে কি কি ধরনের পিআরবি আছে রিলেটেড, আমি কিন্তু প্রত্যেকটা পিআরবি আপনাদের সম্মুখে উপস্থাপন করি। আপনারা পিআরবিটা অবশ্যই মনে রাখবেন, কারণ আপনাদের যখন প্রশ্ন আসে দেখবেন প্রশ্নের উপরে সুস্পষ্ট লেখা রয়েছে আইন ও বিধির আলোকে। অর্থাৎ আইন থাকলে তার সাথে বিধি আছে, এবং যে প্রশ্নের সাথে বিধি বা পিআরবি আছে সেখানে এই পিআরবিটা উল্লেখ করতে হবে। তার মানে কি, আপনি যে ধারা দিলেন তার সাথে যদি পিআরবি রিলেটেড থাকে অবশ্যই আপনাকে এই পিআরবিটা উল্লেখ করতে হবে। এই জন্য প্রশ্নের শুরুতেই বলা থাকে আইন ও বিধির আলোকে। এখন আমরা 88 ধারায় তাহলে ক্রোকের সংজ্ঞা তো পাইলাম। এবার আমরা 88 ধারার কোটেশন আছে 1, 2, 3, 4, 5, 6, 7টা কোটেশন এখানে 88 ধারায় দেওয়া আছে। এটা আমি আপনাদের একেবারে সহজ সিস্টেম, কিন্তু 6 নম্বর কোটেশনে আবার ক ক গ ঘ উম পর্যন্ত আছে। তাহলে এখানে 7টা আর 6 আছে ক ক গ ঘ উম 5টা। 7, 5, 12টা কোটেশন। তার মানে আমার 1 ঘন্টা এখানে, অর্থাৎ 12টা আইন পড়ানো যাইতো, এখানে 12টা ধারা পড়ানো যাইতো, কিন্তু একটার ভিতরে আপনার 12টা কোটেশন দেওয়া আছে। যার কারণে এই বিষয়টা আমি কালকে পড়াইতে পারতাম, কিন্তু আপনাদের মাথায় থাকবে না। এই জন্য আজকে শুরুতেই এই ক্রোকি বিষয়টা নিয়ে আলোচনা করব। যে হুলিয়া দিন 88 ক্লোজ 1-এ কি বলছে? 88 ক্লোজ 1-এ বলছে হুলিয়া দিন ব্যক্তি যদি আদালতে আত্মসমর্পণ না করে তাহলে ওই আদালত তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক করার আদেশ দিতে পারেন। কোন আদালত দিবে? যে আদালত হুলিয়া জারি করছে সেই আদালত কার? ওই আসামি। কি দিতে পারেন হিসাব রাখবেন যে স্থাবর ও অস্থাবর দুইটা সম্পত্তি যদি আসে কয় ধরনের, এমসিকিউ আসতে পারে, কয় ধরনের সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারেন।
আসামির কয় ধরনের সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারেন? 2, 3, 4, 5। তাহলে আপনাদের উত্তর হবে 2। 2 কি কি? স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি। তাহলে আমরা 88 ক্লোজ একে কি পেলাম? হুলিয়াদিন আদালত ওই আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারেন কত দ্বারায়? 88 ক্লোজ 1 দ্বারায়। 88 ক্লোজ 2 দ্বারায় বলছে যে এই স্থাবর সম্পত্তি তার এখতিয়ারধীন আদালতও হতে পারে বা এখতিয়ারের বাইরেও কোনো আদালতে হতে পারে। তার মানে কি? এখতিয়ারধীন আদালতেও তার সম্পত্তি থাকতে পারে, অর্থাৎ তার ঢাকা জেলায় সম্পত্তি থাকতে পারে, পাশাপাশি তার কোথায়? ঢাকা জেলার পাশে যে আপনার নারায়ণগঞ্জ জেলায়ও তার সম্পত্তি থাকতে পারে। এখন এখতিয়ারধীন আদালত অর্থাৎ ঢাকা জেলার আদালত তার সম্পত্তি ক্রোকের আদেশ দিলেন 1 ধারা মোতাবেক 88। এখন দেখা গেল যে তার সম্পত্তি তো 2 জেলার ভিতরে আছে, তাহলে সেক্ষেত্রে করণীয় কী হতে পারে? এটা বাস্তবতার দিকে আমরা যাই যে আপনার কাছে এরকম একটা ক্রোকি পরোয়ানা আসলো, আপনি তখন জানতে পারলেন যে তার কিছু সম্পত্তি ঢাকা জেলায় আছে আর কিছু সম্পত্তি নারায়ণগঞ্জ জেলা আছে। অ্যাজ আর পুলিশ অফিসার হিসেবে এখন আপনি কি করবেন? কিন্তু আদালত জানে না যে তার 2 জায়গায় সম্পত্তি আছে। যখন আপনি ক্রোক করতে গেছেন তখন ক্রোককারী অফিসার হিসেবে এখন যায় দেখলেন যে তার কিছু সম্পত্তি ঢাকা জেলায়, কিছু সম্পত্তি নারায়ণগঞ্জ জেলায়। এটার সমাধান আমরা দিই। ঢাকা জেলার যে সম্পত্তি আপনি নির্দ্বিধায় কি করতে পারবেন? ক্রোক করতে পারবেন। স্থাবর অস্থাবর যে সম্পত্তি আছে আপনি ক্রোক করতে পারবেন। আর ঢাকা জেলার বাইরে যখন আপনার কোথায় নারায়ণগঞ্জ জেলায় যে সম্পত্তি আছে সেই সম্পত্তি ক্রোক করতে হলে ওই এখতিয়ারধীন যে ম্যাজিস্ট্রেট আছে তার নিকটে ক্রোকি পরোয়ানা নিয়ে যেতে হবে এবং তার স্বাক্ষর নিয়ে, তার অনুমতি নিয়ে ওই জেলার ক্রোকি কে সম্পত্তি আপনি ক্রোক করতে পারবেন। ওই জেলার অনুমতি নিয়ে বা ওই এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে আপনি ওই জেলার ডিসিরও অনুমতি নিতে পারেন বা ওই এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়েও আপনি ওই সম্পত্তি ক্রোক করতে পারবেন। তাহলে 88 ক্লোজ 2 আমরা কি পেলাম? যে 2 জেলায় সম্পত্তি থাকলেও ওই পুলিশ অফিসার 2 জেলারই সম্পত্তি ক্রোক করতে পারবেন। এবার আসেন 88 ক্লোজ 3। 3-এ বলছে স্থাবর সম্পত্তি কিভাবে ক্রোক করবেন। আর 4-ই বলছে না, 3-এ বলছে অস্থাবর সম্পত্তি আপনি কিভাবে ক্রোক করবেন। 4-ই বলছে স্থাবর সম্পত্তি আপনি কিভাবে ক্রোক করবেন। এই আলোচনা এখানে বলা আছে। তাহলে আমরা 3-এর যে আলোচনাটা দেখতে পাই যে অস্থাবর সম্পত্তি ক্রোক করার পদ্ধতি কয়টা? 4টা। এমসিকিউ হইতে পারে যে অস্থাবর সম্পত্তি কয় পদ্ধতিতে ক্রোক করা হয়। তাহলে উত্তর কি আসবে? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। তাহলে আপনার উত্তর হবে 4 প্রকার। অস্থাবর সম্পত্তি 4 পদ্ধতিতে বা 4 প্রকারে ক্রোক করা হয়, 4 পদ্ধতিতে। এখন স্থাবর সম্পত্তি আপনার কত? 88 ক্লোজ 4 যেটা বলা আছে যে স্থাবর সম্পত্তি আপনি কয় পদ্ধতিতে ক্রোক করবেন। স্থাবর সম্পত্তিও আমরা 4 পদ্ধতিতে ক্রোক করব। তাহলে আমরা এমসিকিউ যদি আসে স্থাবর অস্থাবর সম্পত্তি কয় পদ্ধতিতে ক্রোক করা হয়, তাহলে স্থাবর ও অস্থাবর সম্পত্তি 4 পদ্ধতিতে ক্রোক করা হয়। এখন আসেন যে অস্থাবর সম্পত্তি 4 পদ্ধতিটা কি কি? 88 ক্লোজ 3-এ অস্থাবর সম্পত্তি বা ঋণগ্রস্ত সম্পত্তি যদি থাকে সেই সম্পত্তি কিভাবে ক্রোক করবেন সেটা কিন্তু এবার এমসিকিউ আসছিল কাদের জন্য? যে ঋণগ্রস্ত যদি অস্থাবর সম্পত্তি থাকে তা ক্রোক করার বিধান কি বা তা কি ক্রোক করতে পারে? হ্যাঁ, এই যে 88 ক্লোজ 3 দ্বারা এমসিকিউ খুবই একটা গুরুত্বপূর্ণ, অনেকে এটা ভুল করছে। 88 ক্লোজ 3 দ্বারা মোতাবেক এই ঋণগ্রস্ত সম্পত্তি থাকলেও সেটা ক্রোক করতে পারবে। সে ঋণ দিবে কি দিবে না সেটা পরের হিসাব, কিন্তু তার সম্পত্তি এটা ক্রোক হবে যার কাছে থাকুক। এখন ক্রোকের পদ্ধতি হচ্ছে 88 ক্লোজ 3 অস্থাবর সম্পত্তি প্রথম হচ্ছে আটক করিয়া। তাহলে 4 পদ্ধতির 1 পদ্ধতি কি পেলাম? ওই সম্পত্তি আপনি কি করবেন? আটক করবেন। দ্বিতীয়টি বলছে রিসিভার নিয়োগ করিয়া। তৃতীয়টি যেটা বলছে যে ওই সম্পত্তি যে ব্যক্তির নিকট হস্তান্তর করার কথা ছিল সেই ব্যক্তির নিকট হস্তান্তরে নিষিদ্ধ করিয়া। আর 4 যেটা বলছে যে আদালতের ইচ্ছা অনুসারে ব্যবস্থা নেবে। তাহলে আমরা
অস্থাবর সম্পত্তি ক্রয়ের 4টা পদ্ধতি কি করলাম। প্রথম আছে আটক করতে হবে, তারপরে কি বলছে রিসিভার নিয়োগ করতে হবে, তারপরে কি বলা আছে যে ওই সম্পত্তি যার নিকট হস্তান্তর করার কথা ছিল তাকে হস্তান্তরে নিষিদ্ধ করিয়া, আর একটা কি বলছে আদালতের ইচ্ছা অনুসারে ব্যবস্থা নিয়ে। এই 4টা কথা একজন একটু লিখে জানান। এরপরে আপনার 88 যেটা বলছে যে স্থাবর সম্পত্তি আপনি কিভাবে ক্রয় করবেন। এই স্থাবর সম্পত্তিও আমরা 4 পদ্ধতিতে ক্রয় করব। প্রথমে হচ্ছে ওটা কি বলছিল আটক করিয়া, আর স্থাবর সম্পত্তি হচ্ছে দখলবান নিয়া। তাহলে কি দখলবান নিয়া, আটকের জায়গায় কি হবে দখলবান নিয়া। দুইয়ে ওখানে কি বলছিল কতে রিসিভার নিয়োগ করিয়া, এখানেও স্থাবর সম্পত্তির ক্ষেত্রে আপনি রিসিভার নিয়োগ করিয়া। 3-এ কি বলা আছে ওখানে যে ওই সম্পত্তি হস্তান্তর নিষিদ্ধ করিয়া, আর এখানে 3-এ যেটা বলতেছে যে এই সম্পত্তির খাজনা বা জেলা কালেক্টরের কাছে থাকলে সেটা এই খাজনা বা জেলা কালেক্টর থেকে এই সম্পত্তি সরকারি হেফাজতে নেওয়ার জন্য আদেশ দিবে, অর্থাৎ খাজনা প্রদানে নিষিদ্ধ করিয়া। মূল কথা হচ্ছে যে এই সম্পত্তি যে আপনার খাজনা দেওয়ার কথা সে খাজনা প্রদানে নিষিদ্ধ করার জন্য বলা হয়েছে। কত দ্বারায় এই যে আপনার 88(4)(3)-এ খাজনা প্রদানে নিষিদ্ধ করিয়া, আর 4 যেটা বলছে যে এই সম্পত্তি আদালতের ইচ্ছা অনুসারে ব্যবস্থা নেওয়া। তাহলে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে 2টা মিল আছে অস্থাবর সম্পত্তির সাথে। একটা মিল কি, একটা হচ্ছে রিসিভার নিয়োগ করে আদালতের ইচ্ছা অনুসারে 2টা, আর 2টা পরিবর্তন কি আছে, ওইটা হচ্ছে আটক করিয়া, এটা হচ্ছে দখলবান নিয়া। ওইটা আছে সম্পত্তি হস্তান্তরে নিষিদ্ধ করে, আর এটা আছে খাজনা প্রদানে নিষিদ্ধ করে। তাহলে আমরা কি 4-8টা কোটেশন কি পারবো এখন। অস্থাবর সম্পত্তি আর স্থাবর সম্পত্তি ক্রয়ের পদ্ধতি 3 আর 4। 88(3)-এ অস্থাবর সম্পত্তি ক্রয়ের পদ্ধতি হচ্ছে কি, 1 নম্বরে বলছে আটক করিয়া, 2 নম্বরে বলছে রিসিভার নিয়োগ করিয়া, 3 নম্বরে বলছে ওই সম্পত্তি হস্তান্তরে নিষিদ্ধ করিয়া, আর 4 নম্বরে কি বলছে আদালতের ইচ্ছা অনুসারে ব্যবস্থা নেওয়া। আর স্থাবর সম্পত্তির ক্ষেত্রে কি বলছে, এটা হচ্ছে দখলবান নিয়া। কতে বলছে আপনার রিসিভার নিয়োগ করিয়া, গতি যেটা বলছে 4-এর যে এই সম্পত্তি খাজনা প্রদানে নিষিদ্ধ করিয়া, আর গতি বলছে আদালতের ইচ্ছা অনুসারে ব্যবস্থা নেওয়া। তাহলে 2টা সম্পত্তি আমরা 4 পদ্ধতিতে ক্রয় করব। এবার 88(5)-এ যেটা বলছে যে এই সম্পত্তি যদি পচনশীল, ক্ষয়শীল অথবা জীবন্ত হয়, জীবন্ত মানে গরু বাছুর এই জাতীয় কোনো জীবন্ত হয়, বা পচনশীল হয় বা ক্ষয়শীল হয়, তাহলে এই সম্পত্তি কি করবে বিক্রয়, আদালত বিক্রয়ের জন্য নির্দেশ দিবে, আর এই বিক্রয় লব্ধ আদালতের অনুযায়ী সেটা ব্যবহার হবে, আদালতের নির্দেশ অনুযায়ী সেটা ব্যবহার করতে পারবেন। এটা ছিল হচ্ছে কত দ্বারা 88(5). তাহলে আমরা 88(5)-এ কি পেলাম যে ক্ষয়শীল পচনশীল দ্রব্য হলে সেটা আদালত বিক্রয়ের জন্য নির্দেশ দিবেন, এই বিক্রয় আদালতের নির্দেশনা অনুসারে ব্যবহৃত হবে। এরপরে আমরা যেটা পড়াবো আপনার 88(6) যেটা বলছে রিসিভার নিয়োগ। ওই যে আমরা রিসিভার নিয়োগ, এটা দেওয়ানি কার্যবিধি অনুসারে রিসিভার নিয়োগ করা হয়। আর এই রিসিভারের দায়িত্ব কর্তব্য হচ্ছে 6-এর কতি বলা আছে। শর্টের কর আবার ক্লোজ কতি বলছে যে আপনার যদি এই সম্পত্তির সাথে যদি কোনো নির্দোষ ব্যক্তি সম্পত্তি ক্রয় করা হয়, কি বলছে যে এই ক্রয়কীয় সম্পত্তির সাথে যদি কোনো নির্দোষ ব্যক্তি সম্পত্তি ক্রয় করা হয়, তাহলে ওই ব্যক্তি কি 6 মাসের মধ্যে এই ক্রয়কৃত সম্পত্তি ফেরত পাওয়ার জন্য আবেদন করবেন। তাহলে কত এমসিকিউ হতে পারে যে নির্দোষ ব্যক্তি সম্পত্তি ফেরত পাওয়ার জন্য কত দিনের মধ্যে আবেদন করতে হবে, 6 মাস, 7 মাস, 8 মাস, 12 মাস বা 1 মাস। তাহলে আপনাদের উত্তর হবে 6 মাস। নির্দোষ ব্যক্তি সম্পত্তি ক্রয় করার জন্য কয় মাসের মধ্যে আবেদন করতে হবে, 6 মাসের ভিতর আবেদন করতে হবে। এটা বলা আছে কত 88(6)-এর ক্লোজ ক। খতি বলছে যে যে আদালতে সে আবেদন করবে
কোন আদালতে আবেদন করবে? যে আদালতে এই সম্পত্তি ক্রয়ের জন্য আদেশ দিয়েছে সেই আদালতে সে এর আবেদন করবে। এটা আছে খতি বলা আছে। ছয়ের খ। ছয়ের গতি বলা আছে যে আদালত এই বিষয়টা তদন্ত করবেন। কি করবেন? আদালত এই যে নির্দোষ ব্যক্তির সম্পত্তি আসলে কি ক্রয় করা হয়েছে কিনা সেই বিষয়টা আদালত কি করবেন? তদন্ত করবেন। কত? ছয়ের গ। ছয়ের ঘতি বলছে যে আদালত যদি তদন্ত করে দেখে যে হ্যাঁ তার সম্পত্তি ক্রয় করা হয়েছে, তাহলে ওই ব্যক্তিকে বলবে ঘতি যেটা যে ক্রয়ের তারিখ হইতে আপনি 1 বছরের বিরুদ্ধে আপনি এই সম্পত্তি পাওয়ার জন্য মামলা করতে পারেন। এমসিকিউ হইতে পারে যে নির্দোষ ব্যক্তির সম্পত্তি পাওয়ার জন্য কত দিনের মধ্যে মামলা করতে হবে? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, তার মানে 1 বছরের মধ্যে মামলা করতে হবে। এটা হচ্ছে ঘতি বলা আছে। আর উমতি যেটা বলছে ছয়ের যে প্রকৃত ব্যক্তি যদি 6 মাসের মধ্যে যদি 6 মাসের মধ্যে ফেরত আসে তাহলে তার এই প্রকৃত সম্পত্তি ফেরত দিতে হবে। তাহলে ছয়ের উমতি আমরা কি পেলাম? যার সম্পত্তি অলরেডি ক্রয় করা হয়েছে সেই ব্যক্তি যদি 6 মাসের মধ্যে আদালতে এসে হাজির হন তাহলে তার প্রকৃত সম্পত্তি ফেরত দেওয়া যাবে বা ফেরত দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছে। এটা হচ্ছে ছয়ের উম। এরপরে সাথে যেটা বলা আছে, সাথে যেটা বলছে সেটা হচ্ছে যে এই ক্রয়কৃত ব্যক্তি যদি 6 মাসের মধ্যে আদালতে হাজির না হয় তাহলে তার সম্পত্তি আদালত বিক্রয়ের নির্দেশ দিবেন। আর যদি ক্রয়কৃত সম্পত্তি 6 মাস পূর্ণ না হয় তাহলে কিন্তু ক্রয়কৃত সম্পত্তি বিক্রয় করা যাবে না। সাথে দুইটা কথা, যে 6 মাস পূর্ণ হয়ে গেলে বিক্রয় করতে পারবে আর 6 মাস পূর্ণ না হলে বিক্রয় করতে পারবে না। এই ছিল আমাদের এই 88 ধারার মূলত আলোচনা। তাহলে আমরা 88 ধারার সাথে পিআরবি 474 বিধি ব্যবহার করব। এখন আপনাদের সার সংক্ষেপে 88 ধারা আবার একটু ক্লিয়ার করি। 88 ক্লোজ 1-এ কি বলছে? হুলিয়াধীন আদালত আসামির স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয়ের আদেশ দিতে পারেন। 88 ক্লোজ 1। 88 ক্লোজ 2 বলছে তার স্থাবর অস্থাবর সম্পত্তি তার থানা এলাকা বা অন্য থানা এলাকা হলেও তা ক্রয় করা যাবে। 88 ক্লোজ 2। 88 ক্লোজ 3-এ বলছে অস্থাবর সম্পত্তি 4 পদ্ধতিতে ক্রয় করতে হবে। 1 নম্বরে হচ্ছে দখলবান নিয়া, 2 নম্বরে হচ্ছে রিসিভার নিয়োগ করিয়া, 3 নম্বরে হচ্ছে সম্পত্তি হস্তান্তরে নিষিদ্ধ করিয়া, 4 নম্বর হচ্ছে আদালতের ইচ্ছা অনুসারে ব্যবস্থা নিয়া। এটা হচ্ছে 88 ক্লোজ 3। 88 ক্লোজ 4-ই বলছে স্থাবর সম্পত্তিও 4 পদ্ধতিতে ক্রয় করা যায়। 1 নম্বরে হচ্ছে আপনার দখলবান নিয়া, 2 নম্বরে হচ্ছে রিসিভার নিয়োগ করিয়া, 3 নম্বরে খাজনা প্রদানে নিষিদ্ধ করিয়া, আর 4 নম্বর হচ্ছে আদালতের ইচ্ছা অনুসারে ব্যবস্থা নিয়া। এটা ছিল 88-4। 88 ক্লোজ 5, যদি এই সম্পত্তি পচনশীল, ক্ষয়শীল বা জীবন্ত হয় তাহলে আদালত তা বিক্রয়ের জন্য নির্দেশ দিবেন এবং এই বিক্রয় লব্ধ কি করবে? আদালত চাইলে যে কোনো মুহূর্তে এটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে 88 ক্লোজ 5। 88 ক্লোজ 6-এ কি বলা হয়েছে? 88 ক্লোজ 6-এ যেটা বলছে সেটা হচ্ছে আপনার যে রিসিভার নিয়োগের ক্ষমতা। 88 ক্লোজ 6-এর কতি বলছে যে এই সম্পত্তির সাথে যদি এমসিকিউ, এই সম্পত্তির সাথে যদি নির্দোষ ব্যক্তির সম্পত্তি ক্রয় করা হয় তাহলে ওই ব্যক্তি 6 মাসের মধ্যে আবেদন করবে। 88-6-এর ক্ষতি যেটা বলছে যে আদালত ক্রয়কে আদেশ দিতে সেই আদালতেই আবেদন করতে হবে। 6-এর গতি বলছে আদালত এটা অনুসন্ধান করবে। গতি বলছে অনুসন্ধান করে যদি দেখে যে নির্দোষ ব্যক্তি সম্পত্তি ক্রয় করা হয়েছে তাহলে তাকে 1 বছরের মধ্যে মামলা করার জন্য নির্দেশ দিবে। আর 6-এর উমতি যেটা বলা আছে যে সম্পত্তি ক্রয় করা হয়েছে সেই ব্যক্তি যদি 6 মাসের মধ্যে আদালতে হাজির হয় তাহলে তার সম্পত্তি ফেরত দিবে। আর সাথে যেটা বলছে যে ওই ব্যক্তি যদি ক্রয়কৃত সম্পত্তির ব্যক্তি যদি 6 মাসের মধ্যে আদালতে হাজির না হয় তাহলে তার সম্পত্তি সরকারি কোষাগারে চলে যাবে আর 6 মাস পূর্বে এই সম্পত্তি বিক্রয় করা যাবে না। এই ছিল টোটাল প্যাকেজ আমাদের ক্রয়ের পিআরবি 474 বিধি। এরপরে 89 ধারা একটা শর্ট ধারা, যে ক্রয়কৃত ব্যক্তি যদি, এখানে দেখেন আবার কি বলছে, ক্রয়কৃত
অর্থাৎ প্রকৃত সম্পত্তি প্রত্যাবর্তন অর্থাৎ ফেরত দিবেন কিভাবে এই কথা বলা আছে 89 ধারা। তাহলে 89 ধারা মূলত আলোচনা হচ্ছে প্রকৃত ব্যক্তি যদি কয় বছর, এখানে 2 বছরের কথা বলছে, এমসিকিউ নোটিট। এখানে এমসিকিউ কি হতে পারে যে প্রকৃত ব্যক্তি কত বছর মধ্যে আদালতে হাজির হলে তার সম্পত্তি ফেরত দেওয়া যাবে, 2, 3, 4, 5, 6, তাহলে 2 বছর। তাহলে প্রকৃত ব্যক্তি যদি 2 বছরের মধ্যে যদি সংশ্লিষ্ট আদালতে হাজির হইয়া, অর্থাৎ যে আদালত ক্রয়কীকরণ ইস্যু করছে বা ক্রয় করে নিয়ে গেছে সম্পত্তি, সেই আদালতে যদি হাজির হয়, যদি আদালতে বিশ্বাস অর্জন করতে পারে যে আমার বিরুদ্ধে মামলা হয়েছে আমি জানি না, বা আমার বিরুদ্ধে হুলিয়া জারি হয়েছে আমি জানি না, আমার বিরুদ্ধে ক্রয়কীকরণ জারি হয়েছে আমি জানি না, আমি পাগল ছিলাম বা আপনি পাগলাকারকে ছিলাম, মানে এমন কোনো একটা বিষয় সে উপস্থাপন করলো যে তার জীবনে যে এইসব ঘটনাগুলো ঘটে গেছে সেই সম্পর্কে সে জানে না, তখন আদালত যদি তার এই কথার উপরে ভিত্তি করে বা কোনো এভিডেন্স মানে কি সাক্ষ্যের উপর ভিত্তি করে যদি দেখে যে ঘটনা সত্য, তাহলে সে যদি 2 বছরের মধ্যে এসে দাবি করে এইসব এভিডেন্স নিয়ে, তাহলে আদালত তার সম্পত্তি ফেরত দিবে। তবে এখানে একটা কথা রয়ে গেছে, এই যে প্রকৃত সম্পত্তি ক্রয় করতে যে অর্থ ব্যয় হয়েছে সেই অর্থ কেটে রেখে বাকি অর্থ তাকে ফেরত দিবে। তাহলে আমরা 89 ধারায় কি বললাম যে প্রকৃত ব্যক্তি যদি 6 মাসের মধ্যে 2 বছরের মধ্যে আদালতে হাজির হয়, যদি কি কারণে সে এতদিন হাজির হতে পারেনি সেই বিষয়টা যদি আদালতকে বোঝাইতে পারে, তাহলে আদালত তার সম্পত্তি বা অর্থ ফেরত দিবে এবং এই ফেরত দেওয়ার সময় আদালতে যে খরচ হয়েছে এই খরচের টাকাটা কেটে রাখবে। এটা ছিল আমাদের 89 ধারা। তাহলে 88, 89 নিয়ে কি আমাদের কোনো কনফিউশন আছে কি না? যদি থাকে বলতে পারেন, না হলে আমরা 90, 91, 92 আর 3টা ধারা পড়াবো। কেউ কিছু আছে কিনা এখানে বোঝার আমাকে একটু বলেন। 88 ধারাটা কিন্তু একটা কঠিন ধারা। 88, 89 ধারা একেবারে সহজ, যে প্রকৃত ব্যক্তি যদি 2 বছরের মধ্যে ফেরত আসে, সে যদি আদালতকে বোঝাইতে পারে তাহলে তার সম্পত্তি ফেরত পাবে এবং এই সম্পত্তি ক্রয় করার সময় যে খরচ হয়েছে সেই খরচটা বাকি রেখে বাকি টাকা তাকে দিয়ে দিবে। এটা ছিল আমাদের 89 ধারা আলোচনা। কেউ কিছু বলেন, একটু কমেন্ট করেন, নাহলে আমি তো যাইতে পারতেছি না। অ্যাডভান্স নাজমুল, আর কারো কোনো 88, 89 নিয়ে কারো কোনো আলোচনা আছে? এখানে কিন্তু কয়েকটা এমসিকিউ হইতে পারে যে কয় ধরনের সম্পত্তি ক্রয় করা যায়? 2 ধরনের। স্থাবর সম্পত্তি কয় পদ্ধতিতে ক্রয় করা যায়? স্থাবর সম্পত্তি 4 পদ্ধতিতে। অস্থাবর সম্পত্তি 4 পদ্ধতিতে। নির্দোষ ব্যক্তির সম্পত্তি ক্রয় করা হলে সে কত দিনের মধ্যে আবেদন করবে? 6 মাসের মধ্যে। কত দিনের মধ্যে সে কি করবে? মামলা করবে? 1 বছরের মধ্যে। তারপর প্রকৃত ব্যক্তি কত দিনের মধ্যে আসলে তার সম্পত্তি ফেরত পাবে? 6 মাসের মধ্যে। যদি প্রকৃত ব্যক্তি যদি না আসে, তার সম্পত্তি কোথায় যাবে? সরকারি কোষাগারে চলে যাবে। কত দিনের মধ্যে প্রকৃত ব্যক্তি সম্পত্তি বিক্রয় করা যাবে না? 6 মাসের মধ্যে। এইগুলো কিন্তু আপনার এমসিকিউ হতে পারে। তারপরে প্রকৃত ব্যক্তি যদি কত বছর পরে ফেরত আসলে তার সম্পত্তি ফেরত পাবে? 2 বছর হলে। এই ছিল মোটামুটি আমাদের এই আলোচনা। এইগুলোই এমসিকিউ হবে, এর বাইরে আর আছে রিসিভার নিয়োগ করা হয় কত দ্বারা? এখানে রিসিভার নিয়োগ করা হয় দেওয়ানি কার্যবিধি আইনে অনুসারে, আর এখানে রিসিভার নিয়োগ করা হয়েছে 88(6) শর্ট এবং ক ধারা মোতাবেক। এবার আমরা 90 ধারা পড়াই। 90 ধারাটা থেকে বিগত সালে কিন্তু কয়েকবার প্রশ্ন আসছে, আপনারা অনেকেই 90 ধারা পড়েন না। এখানে বলছে সমনের পরিবর্তে পরোয়ানা জারি বা সমনের পরিবর্তে অতিরিক্ত পরোয়ানা জারি। 2টা কথা কিন্তু আমরা কি পেলাম? 2টা কথা। একটা কথা কি পেলাম? সমনের পরিবর্তে পরোয়ানা জারি। আর একটা কি পেলাম? সমনের পরিবর্তে অতিরিক্ত পরোয়ানা জারি। এবার একটা প্রশ্ন আসছিল যে সমনের পরিবর্তে কি অতিরিক্ত পরোয়ানা জারি করা যায়? হ্যাঁ, এই 90 ক্লোজ খ ধারা মোতাবেক সমনের পরিবর্তে অতিরিক্ত পরোয়ানা জারি করা যায়। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে যে সমনের ক্ষেত্রে আবার পরোয়ানা কিভাবে জারি করবে, বা সমনের পরিবর্তে আবার অতিরিক্ত পরোয়ানা কিভাবে জারি করবে। আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি। আমরা শর্টে, এখানে সব শর্ট, এই জন্য আমরা এই 90, 91, 92, 93 ক গ এই ধারা করে একটু আলোচনা করব। তাহলে 90 ক্লোজ কতি বলছে যে আদালত যদি বিশ্বাস করে, কে? আদালত যদি বিশ্বাস করে যে ব্যক্তির নামে সমন দিবে
ওই ব্যক্তিকে সমন দিলে ওই ব্যক্তি আদালতে হাজির হবেন না, বা তাকে সমন দিয়ে আদালতে হাজির করা সম্ভব না। তাহলে আদালত এই সমনের পরিবর্তে কি করবেন? পরোয়ানা ইস্যু করবেন। তাহলে এখানে কি বলছে 90 কতে, যদি আদালত মনে করে যে আসামির বিরুদ্ধে আমি সমন দিতাছি সেই আসামিকে সমন দিলে সে আদালতে হাজির হবেন না, তখন আদালত এই সমনের পরিবর্তে কি করবেন? পরোয়ানা জারি করবেন। এটা কত? 90 ক্লোজ ক। 90 ক্লোজ খ, যে ব্যক্তির বিরুদ্ধে, অর্থাৎ যে ব্যক্তির বিরুদ্ধে আদালত অলরেডি সমন জারি করে দিচ্ছে। অর্থাৎ আমাদের পুলিশ অফিসারের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে, যারা মামলা তদন্ত করেছেন দেখবেন যে প্রথম 2-3টে সমন আসে, তারপর অটোমেটিকলি গ্রেপ্তারি পরোয়ানা চলে আসে। এটা হয়তো আপনাদের জানা আছে কিনা। ঠিক সেম কথাটাই এখানে 90 টাইপের খতে যেটা বলা আছে, যে ব্যক্তির বিরুদ্ধে অলরেডি সমন দেওয়া হয়েছে, সমন দেওয়ার পরে ওই ব্যক্তি আদালতে হাজির হলো না, বা কি কারণে হাজির হলো না সেই সম্পর্কে সে কোনো কারণ দর্শায়নি, তখন আদালত ওই ব্যক্তির বিরুদ্ধে পরবর্তীতে সমন না ইস্যু করে সমনের পরিবর্তে অতিরিক্ত পরোয়ানা ইস্যু করে। আমার কথাটা কি বুঝতে পারছেন? যে ব্যক্তির বিরুদ্ধে একবার সমন জারি করা হয়েছে বা 2বার সমন জারি করা হয়েছে, সে আদালতে হাজির হলো না, এই সম্পর্কে আদালতে কোনো কারণ দর্শায় নেই বা আদালতকে জানায় নেই যে আমি এই কারণে হাজির হতে পারি না, তখন আদালত অবমাননা করতেছে মূলত যে কথাগুলো আসে। তাহলে তখন আদালত কি করবে? পরবর্তীতেও তো তাকে আবার সমন দেওয়ার কথা, কিন্তু না, পরবর্তীতে আদালত আর তাকে সমন না দিয়ে এই সমনের পরিবর্তে আদালত কি করে? অতিরিক্ত পরোয়ানা জারি করে। তাহলে এই অতিরিক্ত পরোয়ানা জারি করলো কত দ্বারা? 90 ক্লোজ খ দ্বারা। তাহলে আমরা 2টা ব্যাখ্যা এখানে বোঝাইছিলাম আপনাকে, যে সমনের পরিবর্তে কি পরোয়ানা দেওয়া যায়, আবার সমনের পরিবর্তে অতিরিক্ত পরোয়ানা দেওয়া যায়। আমি 2টার ব্যাখ্যাই দিছি। আবার বলি যে সমনের পরিবর্তে পরোয়ানা কিভাবে দেয়, যে আদালত যদি মনে করতেছে যার বিরুদ্ধে আমি সমন দিব সেই ব্যক্তি আমি সমন দিলে আসবে না, তখন আদালত সমন না দিয়ে ডাইরেক্ট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে দিতে পারে। আর আদালত খতে যেটা বলছে, আদালত ওই ব্যক্তির বিরুদ্ধে একবার সমন দিছে বা 2বার সমন দিছে, দেওয়ার পরে এখন দেখে যে আদালত ওই ব্যক্তি আর আদালতে হাজির হচ্ছে না, তখন আদালত কি করবে? ওই সমনের পরিবর্তে এখন অতিরিক্ত পরোয়ানা জারি করবে। এই ছিল 90 ধারার আলোচনা। 91 ধারা, আদালত উপস্থিত ব্যক্তি বা কোনো অপরাধীকে পরবর্তী তারিখে হাজির হওয়ার জন্য আদালত কি করবেন? কারেন্ট চলে গেছে রে, দাঁড়ান আমি ওয়াইফাই চালু করি, নেট চালু করি। কথা কম বলো। তাহলে এখানে যেটা বলছে যে আদালত যে ব্যক্তিকে, শোনা যায়? একটু বলেন। যে আদালত যে হ্যাঁ শোনা যায়? আচ্ছা ঠিক আছে, আমি একটু শেষ করে দিই। আদালত যে ব্যক্তিকে হাজির করার জন্য আদালতে কোনো ব্যক্তিকে, আদালতে যে ব্যক্তি হাজির আছে সেই ব্যক্তির নিকট হইতে পরবর্তী তারিখে আদালতে যাতে ওই ব্যক্তি হাজির হতে পারে, বা কোনো আসামিকে আদালত পরবর্তী তারিখে ওই আদালতে হাজির করার জন্য ওই আসামির নিকট হইতে কি করতে পারেন? মুসলেকা নিতে পারেন। এটা ছিল 91 ধারা। তাহলে 91 আলোচনাটা হচ্ছে আদালত উপস্থিত ব্যক্তির নিকট হইতে কি করতে পারেন? মুসলেকা নিতে পারেন, বা কোনো আসামিকে পরবর্তী তারিখে হাজির হওয়ার জন্য তার নিকট হইতে মুসলেকা নিতে পারেন। কত ধারা? 91 ধারায়। তাহলে 91 ধারা এমসিকিউ হইতে আদালত কোন ব্যক্তির নিকট হইতে মুসলেকা নিতে পারেন? এখানে উপস্থিত কোনো ব্যক্তির নিকট হইতে বা আসামির নিকট হইতে, তারপর দিল ক ক, লাস্টে দিল কোনোটি নয়, তাহলে ক খ। তাহলে আদালত উপস্থিত কোনো ব্যক্তিকে পরবর্তী তারিখে অথবা কোনো আসামিকে পরবর্তী তারিখে আদালতে হাজির হওয়ার জন্য তার নিকট হইতে কি নিতে পারেন? মুসলেকা নিতে পারেন। এটা কত ধারা? 91 ধারা। 92 ধারা, যে ওই ব্যক্তি যে পরবর্তী তারিখে হাজির হওয়ার জন্য আদালতে মুসলেকা দিয়ে আসলো, কিন্তু ওই ব্যক্তি আদালতে হাজির হলো না, তখন সেই মুসলেকার শর্ত লঙ্ঘন করার কারণে ওই ব্যক্তিকে আদালত হাজির করার জন্য তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারে।
তাহলে 92টি কি পেলাম, 91 ধারা মোতাবেক যে ব্যক্তি মুচলেকা দিয়ে আসলো কিন্তু সেই ব্যক্তি মুচলেকার শর্ত লঙ্ঘন করার কারণে আদালত ওই ব্যক্তিকে আদালতে হাজির হওয়ার জন্য তার নিকটেতে কি করতে পারেন, গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারেন। তাহলে 92 ধারা কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে কোন ক্ষেত্রে, মুচলেকার শর্ত লঙ্ঘন করলে। এবার আসেন 93 ধারা, মিনহাজ না কে যেন আগের দিন বলছিল যে স্যার বিদেশে কিভাবে গ্রেপ্তারি পরোয়ানা সমন কিভাবে জারি করবা, এই যে সেই বিষয়গুলো আমরা 93 ক খ গ তিনটা ধারা আছে। 93 কতি বলছে যে বাংলাদেশের বাইরে যদি কোনো আসামি থাকে, কোথায়, বাংলাদেশের বাইরে যদি কোনো আসামি থাকে, ওই আসামির বিরুদ্ধে যদি কোনো সমন জারি করতে হয় তাহলে ওই আসামি ওই দেশের যে এখতিয়ারধীন আদালতে আছে সেই এখতিয়ারধীন আদালতের হাকিম বরাবর এই সমনের 2 কপি ডাকযোগে প্রেরণ করে আপনার সমন জারি করতে হবে। তাহলে আমরা 93 কতি কি পেলাম, যে বাংলাদেশের বাইরে সমন জারি করতে হলে ওই এখতিয়ারধীন আদালতের হাকিম বরাবর সমনের 2 কপি প্রেরণ করে সমন জারি করতে হবে, কিসের মাধ্যমে, ডাকযোগে। এটা হচ্ছে 93 ক্লোজ ক। 93 ক্লোজ খতি যেটা বলছে যে বাংলাদেশের বাইরে আপনি গ্রেপ্তারি পরোয়ানা কিভাবে প্রেরণ করবেন বা কিভাবে তামিল করবেন। বাংলাদেশের বাইরে যদি কোনো আসামি থাকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হলে ওই এখতিয়ারধীন অর্থাৎ বিদেশে যে এখতিয়ারধীন আদালতের এলাকায় ওই আসামি আছে ওই আদালতের হাকিম বরাবর ডাকযোগে, এখানেও কিন্তু ডাকযোগে গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করতে হবে। আর বাংলাদেশে 83 ক্লোজ 1 দ্বারা আমি কিন্তু পড়াচ্ছি আপনাদের, যে 83 ক্লোজ 1 বলছে যে পুলিশ সুপার বা পুলিশ কমিশনার অথবা ওই সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট বরাবর ডাকযোগে গ্রেপ্তারি পরোয়ানা দিতে হবে 83 আর বিদেশে দিতে হবে 93 খ। 93 খতে কি বলছে, ওই এখতিয়ারধীন হাকিম বরাবর ডাকযোগে গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করতে হবে বিদেশে। আর ওই এখতিয়ারধীন 93 কতি আছে, ওই এখতিয়ারধীন হাকিম বরাবর ডাকযোগে সমন প্রেরণ করতে হবে। তাহলে সমনের 2 কপি প্রেরণ করতে হবে আর গ্রেপ্তারি পরোয়ানা তো আমরা জানি 1 কপি প্রেরণ করতে হবে। এবার 93 গতি যেটা আলোচনা করা আছে সেটা হচ্ছে যে বিদেশ থেকে যদি কোনো সমন বা গ্রেপ্তারি পরোয়ানা আসে সেটা জারির পদ্ধতি কি। বিদেশ থেকে যদি কোনো সমন বা গ্রেপ্তারি পরোয়ানা আসে তাহলে বাংলাদেশে যেভাবে সমন 68 থেকে 74 ধারা অনুসারে তামিল হয় ঠিক একই পদ্ধতিতে, আর গ্রেপ্তারি পরোয়ানাও ঠিক 75 থেকে আপনার 86 ধারা পর্যন্ত যে পদ্ধতিতে তামিল করা হয় ঠিক একই পদ্ধতি থেকে বিদেশ থেকে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা আসলে এই একই পদ্ধতিতে তামিল করতে হবে। তাহলে আমরা 90টি কি পেলাম, সমনের পরিবর্তে পরোয়ানার জারি বা অতিরিক্ত পরোয়ানার জারি। 91টি কি পেলাম, যে আদালত উপস্থিত ব্যক্তি বা আসামির নিকট থেকে মুচলেকা নিয়ে পরবর্তী তারিখে হাজির হওয়ার জন্য নির্দেশ দিতে পারেন। তারপরে আমরা 92টি কি পেলাম, যে শর্তে মুচলেকা দেওয়া হলো সেই শর্ত যদি লঙ্ঘন করে তাহলে ওই আসামির বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারেন। 93 কতি কি পেলাম, বিদেশে আপনি কিভাবে সমন প্রেরণ করবেন, বিদেশে আপনি ডাকযোগে সমন প্রেরণ করবেন, কার বরাবর প্রেরণ করবেন, বিদেশের হাকিম বরাবর সমন প্রেরণ করতে হবে। বিদেশে কিভাবে গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করবেন, এটা 93 ক্লোজ কতি বলছে যে ওই এখতিয়ারধীন হাকিম বরাবর আপনার সমন প্রেরণ করতে হবে এবং ওই হাকিম কিভাবে প্রেরণ করবেন, ডাকযোগে প্রেরণ করবেন। আর 93 গতি যেটা বলছে যে বিদেশ থেকে যদি কোনো সমন বা গ্রেপ্তারি পরোয়ানা আসে সেটা কিভাবে তামিল করবেন, সমনের ক্ষেত্রে 68 থেকে 74 ধারা অনুসারে যে বিধিবিধান আছে সেই রকম, আর গ্রেপ্তারি পরোয়ানার ক্ষেত্রে 75 থেকে 86 ধারা যে বিধিবিধান আছে সেই একই পদ্ধতিতে আপনি এটা তামিল করবেন। তাহলে আমরা কিন্তু আজকে আপনাদের 88, 89, 90, 91, 92, 93, 93 ক, 93 খ, 93 গ ধারা পর্যন্ত সুন্দর একটা আলোচনা করছি। যদি এখানে আমি আবার একটু সার সংক্ষেপে 2 মিনিটের মধ্যে শেষ করে দিব যে আপনার 88 ধারা হচ্ছে ক্রোক কি সম্পত্তি কিভাবে ক্রোক করবেন, মানে হুলিয়াধীন ব্যক্তির সম্পত্তি কিভাবে ক্রোক করবেন সেই বিষয়ে আলোচনা। 88 একে বলছে যে হুলিয়াধীন ব্যক্তির
স্থাবর ও অস্থাবর সম্পত্তি ওই এখতিয়ারধীন আদালত ক্রয়ের আদেশ দিবেন। 2 বলছে যে তার এখতিয়ারধীন এলাকা বাইরে থাকলে উভয় এলাকায় ক্রয় করা যাবে। 3 বলছে অস্থাবর সম্পত্তি 4 পদ্ধতিতে ক্রয় করবেন। একটা হচ্ছে আটক করিয়া, 2 নম্বর হচ্ছে রিসিভার নিয়োগ করিয়া, ঘতে হচ্ছে সম্পত্তি হস্তান্তরে নিষিদ্ধ করিয়া, ঘতে যেটা বলছে যে আদালতের ইচ্ছা অনুসারে ব্যবস্থা নেওয়া। 4 যেটা বলছে স্থাবর সম্পত্তি 4 পদ্ধতিতে ক্রয় করা যায়। 1 নম্বরে বলছে দখলবার নিয়া, 2 নম্বর বলছে রিসিভার নিয়োগ করিয়া, 3 নম্বরে বলছে খাজনা প্রদানে নিষিদ্ধ করিয়া, 4 নম্বরে যেটা বলছে আদালতের ইচ্ছা অনুসারে ব্যবস্থা নেওয়া। 5 যেটা বলছে পচনশীল ক্ষয়শীল দ্রব্য হলে সেটা বিক্রয় করা যাবে এবং বিক্রয় অর্থ আদালতের ইচ্ছা অনুসারে ব্যবস্থা করবে। 6 বলছে রিসিভার নিয়োগের ক্ষমতা। 6 কতি বলছে যে এই সম্পত্তির সাথে যদি কোনো নির্দোষ ব্যক্তির সম্পত্তি থাকে তাহলে ওই ব্যক্তি 6 মাসের মধ্যে আবেদন করবে। 6 কতি বলছে কোথায় আবেদন করবে, ওই সংশ্লিষ্ট আদালতে, যে আদালতে ক্রকি পরোয়ানা ইস্যু করছে। 6 গতি যেটা বলছে যে এই আদালত এই বিষয়টা অনুসন্ধান করবে। 6 গতি কি বলছে, অনুসন্ধান করে যদি দেখে যে এই সম্পত্তি ক্রয়কৃত ব্যক্তির সাথে নির্দোষ অপরাধের সম্পত্তি হয়েছে তাহলে তাকে 1 বছরের মধ্যে মামলা করার জন্য নির্দেশ দিবে, মানে মামলা করতে পারে। 6 উমতি যেটা বলছে যে প্রকৃত ব্যক্তি যদি 6 মাসের মধ্যে হাজির হয় তাহলে তার সম্পত্তি ফেরত দিবে। তারপরে 88 যেটা বলছে যে যদি সে 6 মাসের মধ্যে হাজির না হয় তাহলে সম্পত্তি সরকারি কোষাগারে জমা হয়ে যাবে আর 6 মাসের আগে সম্পত্তি বিক্রি করা যাবে না। এটা ছিল আমাদের টোটাল 88 ধারা, পিআরবি 474 বিধি। 89 ধারা বলছে যে প্রকৃত ব্যক্তি যদি 2 বছরের মধ্যে আদালতে হাজির হওয়া যদি প্রমাণ করতে পারে যে তার বিরুদ্ধে হুলিয়া বা ক্রকি জারি হয়েছে এই সম্পর্কে সে জানে না, তাহলে আদালত তার সম্পত্তি প্রত্যাবর্তন করবে। তবে এই প্রকৃত সম্পত্তি আনা নেওয়ার যে খরচ আছে সেই খরচটা বাদ দিয়ে। 90 যেটা বলছে সমনের পরিবর্তে পরোয়ানা জারি করতে পারে বা সমনের পরিবর্তে অতিরিক্ত পরোয়ানা জারি করা যায়, এটা 90। 91 কি বলছে আদালত উপস্থিত ব্যক্তি বা আসামির নিকট হইতে মুসলেকা গ্রহণ করতে পারে। 92 যে শর্তে মুসলেকা গ্রহণ করা হলো সেই শর্ত যদি লঙ্ঘন করে তাহলে তার নিকট থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারেন। 93 যে কথা বলা আছে, 93 কতি আমরা পাইলাম যে বিদেশে কিভাবে আপনার সমন প্রেরণ করবেন, ওইখানকার হাকিম বরাবর ডাকযোগে প্রেরণ করতে হবে। 93 কতি যে বিদেশে কিভাবে গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করবেন, ওই হাকিম বরাবর ডাকযোগে গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করতে হবে। 93 গতি যেটা বলা আছে যে বিদেশ থেকে যদি কোনো সমন বা ওয়ারেন্ট আসে সেটা তামিলি পদ্ধতি কি, সেটা তামিলি পদ্ধতিও অত্র আইনের যে 68 থেকে 74 ধারা মোতাবেক সমন যেভাবে জারি করেন ঠিক এভাবে করতে হবে। 75 থেকে 89 ধারা পর্যন্ত, 75 থেকে 86 ধারা পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা যেভাবে তামিল করেন ঠিক একই পদ্ধতি আপনি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করবেন। এই ছিল আমাদের আজকের ক্লাস। ইনশাল্লাহ যদি কারো কোনো সমস্যা বা বুঝতে অসুবিধা